স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি ইশরাত জাহান। প্রতিদিন বিকাল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। পানির কারণে মাছ মারা যাইতেছে। অন্যান্য বছর হয়তো দেখা যায় বছরে 2বার, এবার একটু পরিমাণ বেশি। প্রচুর পরিমাণ মাছ বাইসা রয়েছে, মরা মাছ অনেক। সরকারের একটা পদক্ষেপ নিয়ে নদীটা একটা ভালো সুন্দর পরিবেশ কিভাবে করা যায় সে চিন্তা ভাবনা অতি দ্রুত করা উচিত। স্টেপ নিতে হবে, কারণ এইভাবে থাকলে এই নদীটাও বুড়িগঙ্গাতে নেক্সট স্টেপ পরিণত হবে। ডিওর মান যদি 3-এর নিচে আসে, সেখানে মাছগুলো সেখান থেকে মাইগ্রেট করা শুরু করে, এবং 1-এর নিচে আসলে সেখান থেকে মাছ সহ অন্যান্য জলজ সাধারণত মারা যায়। চাঁদপুরের মতলবের দশানি, ষাটনল সহ কয়েক জায়গায় মেঘনা নদীতে ভেসে উঠেছে দেশি প্রজাতির লাখ লাখ মরা মাছ। বাইলা, চিংড়ি, ঢেউয়া, পোয়া, বেলে, জাটকা সহ অন্যান্য মাছ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জের বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর বিভিন্ন কলকারখানার বর্জ্য অবাধে নদীতে ফেলায় দূষিত হচ্ছে চাঁদপুরের মেঘনা নদী। এতে নির্বিচারে মারা যাচ্ছে বিভিন্ন প্রজাতির দেশি মাছ ও জলজ প্রাণী। পানি দূষণের পাশাপাশি পচা মাছ ও জলজ প্রাণীর দুর্গন্ধে নষ্ট হচ্ছে আশপাশের পরিবেশ। পাশাপাশি ভবিষ্যতে জীবিকা হারানোর ভয়ে জেলেরা। স্থানীয়রা বলছেন, প্রতি বছর একবার এমন অল্প পরিসরে পরিস্থিতি দেখা গেলেও এবছর পরিস্থিতি ভিন্ন ও ব্যাপক। এমনিতেই দূষিত পানি, তার উপরে ঝাঁকে ঝাঁকে মরা মাছ, চারিদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পানির গুণাগুণ মান পরীক্ষা করে দেখা যায় প্রয়োজনের তুলনায় অক্সিজেনের মাত্রা অনেকটাই কম। মেঘনা দূষণ নিয়ে আমাদের আজকের আলোচনা বিষয় কলকারখানার বর্জ্য, মেঘনায় ভেসে উঠছে মরা মাছ। এ নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন চাঁদপুর থেকে পরিবেশ জেলা প্রশাসক মহসিন উদ্দিন এবং নারায়ণগঞ্জ থেকে পরিবেশ কর্মী আরিফ বুলবুল এবং সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ এর ফিশারিজ কনসালটেন্ট মাসুদ সিদ্দিক নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা যুক্ত আছেন, আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে চাঁদপুরে যাব। জেলা প্রশাসক মহসিন উদ্দিন, আপনার কাছে আসতে চাই। এই যে মেঘনা নদীতে মাছ ও জলজ প্রাণী ভেসে উঠছে গত কয়েকদিন ধরে, জলজ পরিবেশের বিপর্যয়ের পাশাপাশি বলতে পারি যে স্থলজ পরিবেশও বিপর্যয়ের মুখে, কারণ দুর্গন্ধে পচে গিয়ে খুবই বাজে অবস্থা আশপাশের পরিবেশের। বেশ কয়েক বছর ধরে এই ঘটনা ঘটছে, সেখানকার লোকজন এটা বলছেন, কিন্তু সেটা অল্প পরিসরে ছিল। এইবার অনেক বড় পরিসরে এই পরিস্থিতিটা মানে ভিন্ন এবং অনেক ব্যাপক। কেন একটু আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক যারা আছেন তাদের প্রতিও ধন্যবাদ জানাচ্ছি। সত্যিকার অর্থে মেঘনা নদীতে যে অংশে আমাদের জলজ মাছ মরে ভেসে উঠেছে, এটা আসলে অনেকটা কৃষি প্রধান এলাকা আর কি। স্বভাবতই আমরা আশা করছি যে ওই এলাকাটাতে হয়তো ওই রকম দূষণ হওয়ার কথা নয়, কিন্তু তারপরে কেন মাছ মরে ভেসে উঠছে এটা নিয়ে নিশ্চয়ই আমরাও চিন্তা করছি। এবং ইতিমধ্যেই আমরা এটা আসলে আমাদের জেলা মৎস্য বিভাগের মাধ্যমে আমরা একটা তদন্ত করেছি, পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে আমরা একটা তদন্ত করিয়েছি। প্রাথমিকভাবে আমাদের কাছে যে ধারণাটা আসছে যে আপনি যেটা বলছিলেন আর কি শুরুতেই আর কি, যে কলকারখানার যে বর্জ্য আছে সেইটা থেকে হয়তো পানি দূষিত হতে পারে, কিন্তু এটা আসলে ঠিক অ্যাবসলিউটলি এটা নিয়ে আমরা আগাবো এরকম নয় আর কি। আমরা এটা নিয়ে আরো গবেষণা করছি। তবে এটা সত্য যে আমাদের এই মেঘনা নদীর উজানের অংশে কিন্তু আমাদের বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, ধলেশ্বরী এই নদীগুলা রয়েছে, এবং আপনি জানেন এই নদীগুলার পাড়ে আমাদের অনেক শিল্প কারখানা আছে। যদিও কোনো শিল্প কারখানারই বর্জ্য নদীতে পড়ার কথা নয়, তাদের ইটিপি থাকার কথা, সেইখান থেকেই তাদের বর্জ্যগুলা তারা সেইখানেই ট্রিটমেন্ট করবে, এবং কোনোভাবেই কোনো ধরনের লিকুইড নদীতে ডিসচার্জ হবে না। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে এই মুহূর্তে আমাদের শিল্প কারখানাগুলোতে এই প্রপার ইটিপি নাই, এবং তারা অনেক সময় দেখা যায় যে আমাদের শিল্প বর্জ্য নদীতে ফেলছে আর কি। আমরা অনুমান করছি প্রাথমিকভাবে যে এই শিল্প বর্জ্যের কারণে আমাদের পানিটা দূষিত হয়ে থাকতে পারে, এবং আমরা এটাও শুনেছি যে আসলে এইখানে
প্রতি বছর না হলেও 2-3 বছর পর পর এরকমটা হয়। আবার পাশাপাশি আরেকটাও আমরা আশঙ্কা করছি যে আমাদের অনেক সময় নদীর পাড়ের যে কৃষি জমি আছে সেইখানেও অনেক সময় আমরা কৃত্রিম সার ব্যবহার করি আর কি। সেই সারের কারণেও আমাদের অনেক সময় সেইখান থেকে ওই অঞ্চলটাতে কোনোভাবে দূষিত হতে পারে। তবে আমরা মনে করি যে এটা নিয়ে উচ্চ পর্যায়ের আমি ক্যাবিনেট ডিভিশনকে জানিয়েছি, আমি পরিবেশ অধিদপ্তরকেও জানিয়েছি। নিশ্চয়ই এক্সপার্টরা এটা নিয়ে অপিনিয়ন দিবেন, তার ভিত্তিতে হয়তো আমরা সঠিক কারণটা খুঁজে বের করতে পারবো। জি, ধন্যবাদ জনাব মাসুদ্দিন। আমি একটু সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ ফিশারিজ কনসালটেন্ট মাসুদ সিদ্দিক আপনার কাছে আসতে চাই। আপনার কাছে জানতে চাই যে মোটামুটি প্রতি বছরই গত বেশ কয়েক বছর ধরে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। সেই ক্ষেত্রে গত বছর পানির নমুনা নিয়ে পরীক্ষাও করা হয়েছে, কিন্তু এই বছর আবার ব্যাপক হারে হচ্ছে। এর পেছনে কারণটা কি? কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? আপনার কাছে কি মনে হয়? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে এবং সবাইকে স্বাগত। ইনফ্যাক্ট এই যে মেঘনা নদীর এই সার্টেন সেগমেন্ট, যেটা চাঁদপুর 60 নল থেকে মতলব পর্যন্ত, এই সেগমেন্টটাতে বেশি কন্টামিনেশন হচ্ছে, দূষণ হচ্ছে। এটার মূল কারণ মেঘনার যে আপস্ট্রিমে যে শীতলক্ষা নদীর দুপারে যে শিল্প বর্জ্য, এগুলো ডিসি মহোদয় যেটা বললেন, জেলা প্রশাসক মহোদয়, যে ইটিপি ইফুয়েন্টেড ট্রিটমেন্ট প্ল্যান্ট, এটির ব্যবহার কিন্তু অলমোস্ট ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতে নেই। তারা সরাসরি নদীতে এই বর্জ্য ফেলছে এবং সেই বর্জ্য প্রবাহিত হয়ে একটা সময় এসে এই মেঘনার এই সার্টেন সেগমেন্টে এটা অ্যাকুমুলেট হচ্ছে। এটি একটি বড় কারণ। এটার কারণে কেমিক্যাল কন্টামিনেশন হচ্ছে, পানির গুণাগুণ নষ্ট হচ্ছে, বিশেষ করে মাছের জন্য বা অ্যাকুয়াটিক অ্যানিমেলের জন্য ডিজলভ অক্সিজেন মারাত্মকভাবে কমে যাচ্ছে। আর আরেকটা জিনিস জেলা প্রশাসক মহোদয় বললেন যে সারফেস রান অফ ওয়াটার, ইয়াস, এটা হতে পারে যে এগ্রিকালচার কাল্টিভেশনে জমির রাসায়নিক পানি ধুয়ে চলে আসা নদীতে, এটি ততটা মারাত্মক নয় যতটা মারাত্মক এই ইন্ডাস্ট্রিয়াল পলিউশন। ইটস অ্যান ইকোলজিক্যাল ডিজাস্টার আমি বলবো। এবং এটা কিন্তু গত বছরও হয়েছে, তার আগের বছরও হয়েছে এবং ধীরে ধীরে বাড়বে যতদিন না আপস্ট্রিমের এইসব ইন্ডাস্ট্রির কে বলে ইটিপি কে সঠিকভাবে পরিচালিত না করা হয় এবং প্রয়োজনীয় মনিটরিং না করা হয়। এই মনিটরিংটা ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টকে শক্তভাবে করা দরকার বলে আমি মনে করি। জি, জনাব মাসুদ সিদ্দিক, আমরা আরো শুনবো আপনার কাছ থেকে। একটা বিরতি নিয়ে আসতে চাই। মানচিত্র একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন, দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছি কলকারখানার বর্জ্য, মেঘনায় ভেসে উঠছে মরা মাছ, এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন নারায়ণগঞ্জ থেকে পরিবেশকর্মী আরিফ বুলবুল এবং সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ এর ফিশারিজ কনসালটেন্ট মাসুদ সিদ্দিক। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। মাসুদ সিদ্দিক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমি প্রথমে নারায়ণগঞ্জে যাব। আরিফ বুলবুল, আপনার কাছে আসতে চাই। এই যে মেঘনা নদীতে মাছ ও জলজ প্রাণী নির্বিচারে মারা যাচ্ছে, এটা নিয়ে আপনার কাছে আমি জানতে চাইবো যে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ মারা যাচ্ছে, সেই সঙ্গে ইলিশের পোনাও ভেসে উঠছে। জেলেরা রীতিমতো আতঙ্কিত তাদের ভবিষ্যৎ নিয়ে। আপনার পর্যবেক্ষণটা একটু জানতে চাই। জলজ প্রাণীর উপরে ভবিষ্যতে মৎস্য সম্পদের উপরে কি ধরনের প্রভাব পড়তে থাকে যদি এটা কন্টিনিউ থাকে? বহু বছর ধরেই, প্রায় আমাদের ছোটবেলা থেকেই, আমি প্রথম এই জাতীয় দূষণ দেখি শীতলক্ষা নদীতেই। একটা সার কারখানার তাদের জমানো পানি ছেড়ে দেওয়ার কারণে পুরো শীতলক্ষা নদীর মাছ মরে গেল। সেটা আজ থেকে প্রায় 40 বছর আগের কথা বলছি আমি। তো দূষণ হতে হতে শীতলক্ষা নদী অনেক আগেই স্যাচুরেশন পয়েন্ট পার হয়ে অনেক দূর চলে গিয়েছে এবং সে শুধু শীতলক্ষা না, বুড়িগঙ্গা এবং ধলেশ্বরী, শীতলক্ষা নিজের দূষণ ছাড়িয়ে, নিজের এলাকা ছাড়িয়ে সে অন্য নদীকেও দূষিত করছে। এবং
সেই সাথে আমি বলতে চাই যে মেঘনা নদীর তীরেও কিন্তু বহু শিল্প কারখানা রয়েছে, সেগুলো দূষণের জন্য দায়ী। আর শীতলক্ষ্যা নদীতে তো কোনো মাছ এখন নেই, মেঘনা নদীতে আছে। মেঘনা নদী এখনও তুলনামূলকভাবে ভালো আছে, যেখানে মাছ পাওয়া যাচ্ছে বা মাছের একটা বড় বিচরণ ক্ষেত্র। কিন্তু এখানেও দূষণ সংক্রামিত হচ্ছে এবং মাছ মারা যাচ্ছে, এবং প্রত্যেক সিজনে একটা সময়ে মাছ মারা যায়। এখানে চাঁদপুরের ডিসি সাহেব উনি যে কথাগুলো বলেছেন, কারণগুলো বলেছেন, তিনি এই শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, এই সব জায়গার যে শিল্প কারখানার বর্জ্যের যে দূষণ সেগুলো বলেছেন। প্লাস আরেকটা গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে কৃত্রিম সার, কীটনাশক, আমি সেই সাথে যোগ করতে চাই ঘাস মারা বিষ, এগুলোর দূষণও কিন্তু নদীকে খুব ভালোভাবেই আক্রান্ত করে। তারপরে মাসুদ সিদ্দিক সাহেব উনিও প্রায় একই কথা বলেছেন, এগুলোকে মানে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন যে নদী দূষণের জন্য এবং মাছ মারা যাওয়ার জন্য। সেই সাথে আমি বলতে চাই, একটা জিনিস যোগ করতে চাই, সেটা হলো যে গত কিছুদিন ধরে যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে যে মেঘে যে দূষণ জমা ছিল, প্লাস মাটি ধুয়ে মাটিতে যে ওই যে কৃত্রিম সার, কীটনাশক, ঘাস মারা বিষ, এগুলো ধুয়ে নদীতে এসে পড়েছে। এর কারণে হঠাৎ করে দূষণের একটা বন্যা তৈরি হয়েছে। এটাও একটা কারণ হতে পারে যে হুট করে অনেক মাছ মারা যাবার। কিন্তু আমরা যদি চাই যে এই দূষণ, এই মাছকে বাঁচাতে, দেশি প্রজাতির মাছকে বাঁচাতে, অলরেডি দেশি প্রজাতির মাছ কিন্তু প্রায় শেষ, তারপরে যতটুকু আছে সেটা যদি বাঁচাতে চাই, অবশ্যই পরিবেশ অধিদপ্তরকে, বিআইডব্লিউটিএকে অনেক বেশি কার্যকরী হতে হবে। আমি তো দেখছি পরিবেশ অধিদপ্তর সার্টিফিকেট বিক্রি করা ছাড়া আর কিছুই করে না। এই নারায়ণগঞ্জের যে নদী তীর, শীতলক্ষ্যা নদী তীর, এই নদী তীর এবং নদী পুরোটাই দখল, কম আর বেশি, এবং এখানে নানান রকম কলকারখানা আছে, এগুলো ক্রমাগত দূষণ করে চলছে, সেদিকে কারো কোনো নজর নেই। হ্যাঁ, এখানে কোনো রকমের কোনো পদক্ষেপই নেওয়া হচ্ছে না। কিছু লোক দেখানো কিছু প্রোগ্রাম হয়, কিছু সেমিনার, সিম্পোজিয়াম হয়, কিন্তু সেগুলো ঠিক কাজে আসছে না। এবং আমার চোখের সামনে, আমার বয়সে আমার চোখের সামনে আমি দেখছি শীতলক্ষ্যা নদীটা মরে গেল, এবং আমার মনে হয় আমার জীবদ্দশায় আমি দেখব মেঘনা নদীটাও মরে যাবে আর কি। হ্যাঁ, এই নদীতে আমরা ছোটবেলায় আসলে মানে এগুলো থামানোটা কঠিন। ধন্যবাদ আরিফ বুলবুল। আমি একটু মাসুদ সিদ্দিকী আপনার কাছে আসতে চাই। আপনি ইটিপি স্থাপনের কথা বলছিলেন যে প্রত্যেক কলকারখানাকে তো বাধ্যতামূলকভাবে ইপি স্থাপনের কথা বলেছে পরিবেশ অধিদপ্তর, পরিবেশ মন্ত্রণালয়, কিন্তু সেটা তারা তো স্থাপন করছে না বলেই এই অবস্থা। কেন স্থাপন করছে না আপনার কাছে কি মনে হয়, আপনার পর্যবেক্ষণে কি আসে? ইনফ্যাক্ট অনেকগুলো কলকারখানায় ইটিপি স্থাপন করে, আপনি জানেন ইটিপি চালানো এটা অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার। অনেক কারখানা মালিক উপর দিয়ে ইটিপি একটা স্থাপন করে রাখে, কিন্তু তারা এটা রান করে না, তারা সরাসরি ড্রেনের মাধ্যমে নদীতে ফেলছে। বিশেষ করে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি, ডাইং ফ্যাক্টরি, এই যে কেমিক্যাল কন্টামিনেশন হচ্ছে, এই বিভিন্ন রকম বর্জ্য এসে পড়ছে, এগুলো তারা কোনো রকম ট্রিটমেন্ট ছাড়াই সরাসরি নদীতে ফেলে দিচ্ছে। এটা একটা কারণ, অবশ্যই এটা প্রধানতম কারণ শিল্প কারখানার বর্জ্য। আপনি জানেন যে মেঘনা নদীর ভৌগোলিক দিকটা যদি আমি একটু ব্যাখ্যা করি, যে আপস্ট্রিম মেঘনা যেটা কিনা সুরমা, কুশিয়ারা, পুরাতন ব্রহ্মপুত্র মিলে আমাদের দেশের উত্তর দিকে যে আপস্ট্রিম মেঘনার উপরের দিকে, সেটা এসে একটা পর্যায়ে এসে পদ্মার সাথে মিলে আরো দক্ষিণে চাঁদপুরের উপর দিয়ে গেছে, সেটা হলো মূল মেঘনা। এই যে মেঘনাটা, এটা সরাসরি যে দক্ষিণে আরো দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে, রামগতি বা লক্ষ্মীপুর রামগতি দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। ইটস এ মেইন চ্যানেল ফর ফিশ মাইগ্রেশন, বিশেষ করে ইলিশের মাইগ্রেটরি রুটের অন্যতম মাইগ্রেটরি রুট এটা দিয়ে যেমন তারা সাগর থেকে স্থলভাগে মিঠা পানিতে আসে, আবার মিঠা পানি থেকে সাগরের দিকে এই রুট ধরেই যায়। তো এটা হাইলি রিচ একটা রিভার, মেঘনা নদী, যেটা
ইলিশ এবং আপনার দেশীয় প্রজাতির মাছ, বিশেষ করে চেওয়া মাছ, বেলে মাছ, টেঙ্গা মাছ, পুঁটি মাছ, চাপিলা বা জাটকা তো আছেই, এগুলো মরে ভেসে উঠছে বিকজ অফ দিস কন্টামিনেশন, বিশেষ করে আপনার ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টের জন্য। তবে আরো একটা কারণ, ওই যে কাল্টিভেবল ল্যান্ডের সারফেস রান অফ ওয়াটারের যে কথা বলা হচ্ছে, এটাও যেমন দায়ী, বা ওই যে ভাই যে বললেন ঘাস মারা বিষ সেটাও পড়ছে। কিন্তু পাশাপাশি যদিও আমরা জানি, কিন্তু প্রকৃতপক্ষে স্যান্ড মাইনিং এখনো বন্ধ হয়নি। সমন্বিত একটা ব্যবস্থাপনা আসলে দরকার। অসংখ্য ধন্যবাদ মানসুর সিদ্দিক। আমাদের সময় শেষ হয়ে গেছে। ধন্যবাদ আরিফ বুলবুল আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।